আসসালামু আলাইকুম। কবিট্রিক বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2021 সালের পরীক্ষার্থী আছেন, আপনাদের জন্য আজকে নতুন একটি অধ্যায়নে এসেছি, পদার্থবিজ্ঞান এই সাবজেক্টটিতে। তো ইতিমধ্যে আমি দুটি অধ্যায় আপনাদের আশা করি কমপ্লিটভাবে শেষ করতে পেরেছি, বেসিক এবং যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল বিগত সালের বোর্ড প্রশ্নের। তো আজকে নতুন একটি অধ্যায় শুরু করব, যে অধ্যায়টির নাম হচ্ছে স্থির তড়িৎ। এটাও আপনাদের সিলেবাসে আছে এই 2021 সালের পরীক্ষার্থীর জন্য। আর এই অধ্যায় থেকে মাত্র দুটি টপিক আছে, একটি হচ্ছে তড়িৎ আবেশ আর একটি হচ্ছে কুলম্বের সূত্র। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এই দুটি টপিক ভালোভাবে একটু পড়লেই কিন্তু এখান থেকে যে ধরনের সৃজনশীলই আসুক না কেন আমরা খুব সহজে উত্তর করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাব মূল ক্লাসে। তো যাওয়ার আগে বলি, আপনাদের এই ক্লাসগুলো কেমন লাগছে, এখান থেকে শিখতে পারতেছেন কিনা, কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা, আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমি খুব খুশি হব। এবং লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আরেকটি কাজ করতে ভুলবেন না, যেটি হচ্ছে যারা এখান থেকে ক্লাসগুলো দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নানা রকম তথ্য এবং ক্লাসগুলো পাওয়ার জন্য। আর আশেপাশে ছোট ভাই ও বন্ধু থাকলে পাড়া প্রতিবেশীদেরকে বলে দিতে পারেন যে এখান থেকে ভোকেশনালের সকল তথ্য এবং যেই নির্ধারিত ক্লাস যে সিলেবাসগুলো আছে সেখানে সুন্দর করে বুঝে দেওয়া হয়। তো সেই জন্য বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন। তো শুরু করছি। প্রথমে আমরা যেটা দেখছি তড়িৎ আবেশ। তো তড়িৎ আবেশ কাকে বলে এটা যদি আপনাদের একটু বলি, যে একটি অনাহিত বস্তুকে আহিত বস্তুর নিকটে এনে স্পর্শ না করিয়ে ওই অনাহিত বস্তুকে যদি আহিত করা যায়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে তড়িৎ আবেশ। অনাহিত মানে আহিত না, আহিত অর্থাৎ চার্জিত। তাহলে অচার্জিত একটি বস্তুকে আমরা যদি চার্জিত একটি বস্তুর পাশে নিয়ে আসি, কিন্তু স্পর্শ করাবো না, না করিয়ে ওই যেটা চার্জ ছিল না সেটাকে যদি চার্জিত করতে পারি, তার নাম হবে, সেই প্রক্রিয়ার নাম হবে তড়িৎ আবেশ। তো এখান থেকে যে প্রশ্নটি আসার মতো, যেভাবে আসবে পরীক্ষায়, সেটি হচ্ছে যে তড়িৎ আবেশ কাকে বলে, আসবেই আমার যেটা মনে হচ্ছে, কারণ এখানে দুটি টপিক আছে। আর তড়িৎ আবেশের মাধ্যমে ধনাত্মক আধানে কিভাবে আহিত করা যায় অথবা ঋণাত্মক আধানে কিভাবে আহিত করা যায় চিত্রসহ বিশ্লেষণ করতে বলতে পারে অথবা ব্যাখ্যা করতে পারে। তো আমি চলে যাচ্ছি কিভাবে আপনারা চিত্রসহ দিবেন। তো প্রথমে যেটা তড়িৎ আবেশের সংজ্ঞা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, আরেকবার বলতেছি। একটি অনাহিত বস্তুকে আহিত বস্তুর নিকটে এনে স্পর্শ না করিয়ে ওই অনাহিত বস্তুকে আহিত করার প্রক্রিয়াকে তড়িৎ আবেশ বলে। আশা করি লিখে নেবেন। এখন দেখেন, আমরা মনে করেন যে এখানে এরকম একটি বস্তু রেখেছি, এরকম, যেটা আহিত মানে চার্জিত। সব আমরা প্লাস ধরে নিলাম যে এখানে এটা ধনাত্মক চার্জে চার্জিত। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে, এটা কিন্তু আহিত, এটা হচ্ছে আহিত, আমরা লিখে দিলাম আহিত। আরেকটা বস্তু আমরা এখানে নিব, দেখেন যে এটা কিন্তু অনাহিত। যেমন এখানে প্লাস আছে, মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস আছে। তার মানে যে কটা প্লাস আর যে কটা মাইনাস থাকবে, তাহলে সে কটা যদি প্লাস মাইনাস থাকে এটা অনাহিত মানে চার্জ নাই, সাধারণভাবে আছে। আর এটা শুধু প্লাস আছে, তার মানে এই বস্তুটা কি চার্জিত। তাহলে এটা হচ্ছে অনাহিত মানে অনাহিত। আচ্ছা, যাই হোক, অনাহিত। আচ্ছা, অচার্জিত দিলাম আমি, অচার্জিত। এখন একটা বিষয় চিন্তা করেন, এটা আমরা পাশে নিয়ে আসছি। এখন কি হবে দেখেন তো, এই যে এটা চার্জিত আছে না, এটা সব কি প্লাস ধনাত্মক চার্জে চার্জিত আছে, আর একটা নিউট্রাল নিরপেক্ষ। তাহলে এখন কি হইতে পারে দেখেন তো, এর কি প্রয়োজন ছিল? এটা যেহেতু ধনাত্মক, সে কি তার প্রয়োজন নাই, এর ভিতরে নাই, কি এর ভিতরে ঋণাত্মক নাই, তাহলে সে ঋণাত্মক কিন্তু এক প্রকার চাচ্ছে। এই জন্য এই বস্তু যে এর পাশে নিয়ে এসেছি, তার কারণে এখান থেকে যেই ঋণাত্মক চার্জগুলো আছে সে কি করবে, আকর্ষণ করবে। এরকম যে এরকম এটা প্লাসগুলো সব কাছে চলে আসবে, কারণ এই একসাথে দিকে চলে আসছে মাইনাসকে ধরার জন্য। একই রকমভাবে আমরা যদি
এরকম করি যে এই যেহেতু এ প্লাস, তাহলে মাইনাসকে আকর্ষণ করছে, মাইনাসগুলো খুব সহজেই এই পাশে চলে আসবে, আর প্লাসগুলোকে কি করবে, বিকর্ষণ করবে। কে বিকর্ষণ করছে এটা? এই প্লাসগুলো, এই প্লাস এখানে যে প্লাস অংশ ছিল সেটাকে বিকর্ষণ করে তাড়াই দিচ্ছে, সরে দিচ্ছে, আর মাইনাসগুলোকে আকর্ষণ করছে। আমরা জানি একই ধর্মী চার্জ, সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, তাড়িয়ে দেয়, বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী চার্জ সবাইকে কি করে, আকর্ষণ করে। যেমন উদাহরণ যদি আপনাদের মনে না থাকে, আপনারা যখন ক্লাসে থাকেন তখন কি হয়, যখন দেখেন একই জায়গায় যদি 10 থেকে 5 জন বা 7 জন ছেলে থাকেন, আপনারা দুষ্টামি করতে করতে কি ঝগড়াঝাটি হয়ে যায়। কিন্তু কখনো যদি ছেলে আর মেয়ে এসে থাকেন, দেখবেন যে ঝগড়াঝাটি হচ্ছে না, তাহলে ছেলে মেয়ে হচ্ছে প্লাস মাইনাস, আর ছেলে হচ্ছে প্লাস প্লাস, অথবা মেয়ে হচ্ছে মাইনাস মাইনাস। সেক্ষেত্রে ছেলে কি হচ্ছে, একই রকম ঝগড়া হচ্ছে, প্লাস প্লাস একই রকম দূরে সরে দিচ্ছে, তাড়াই দিচ্ছে। আর যখন নেগেটিভ পজিটিভ এক হচ্ছে, পজিটিভ নেগেটিভ এক হচ্ছে, তখন কি সেটা আকর্ষণ করতেছে। এখন এই বিকর্ষণ করার কারণে এইদিকে সরে এসেছে। এখন আমরা যদি একটা কাজ করি, দেখেন এই বস্তুকে সরাবো না সরিয়ে এই জায়গাটায় আমরা ভূমির সাথে সংযোগ করে দিলাম, একটা তার দিয়ে ভূমির সাথে কি করেছি, সংযোগ করে দিয়েছি। তাহলে এই ধনাত্মকগুলো ভূমিতে এসে কি হয়েছে, মিশে গেছে, অথবা এই ভূমি থেকে ঋণাত্মক চার্জ এখানে যেয়ে এই প্লাসগুলোকে কি করেছে, ভ্যানিশ করে দিয়েছে। তাহলে যখন এই ধনাত্মক চার্জগুলো ভূমিতে চলে আসবে, তারপরে আমরা কি করব, এই বস্তুটাকে সরিয়ে নিব। তাহলে কি হবে, তখন এখানে থাকবে কি, দেখেন তো, এখানে থাকবে কিন্তু শুধু এইটা, শুধু এই অংশটা থাকতেছে না, সেই ক্ষেত্রে এখানে আমার থাকতেছে হচ্ছে মাইনাস। তাহলে এটা কি হলো, আগে ছিল কি একসাথে অচার্জিত একটা আহিত বস্তু পাশে নিয়ে এসেছি, স্পর্শ কিন্তু এখনো করায় নাই, স্পর্শ না করিয়ে এটা হয়ে গেল কি নেগেটিভ চার্জে চার্জিত। এই পদ্ধতিটার নামই হচ্ছে তড়িতাবেশ। বুঝতে পেরেছেন? একেবারে সহজ বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পদ্ধতি দেখালাম এটা কি বলেন তো, এটি হচ্ছে আমরা ঋণাত্মক চার্জে চার্জিত করেছি। তাহলে আমি বলেছিলাম যে হয় ধনাত্মক চার্জে চার্জিত করতে বলতে পারে, অথবা ঋণাত্মক চার্জে চার্জিত করতে পারে। তাহলে ঋণাত্মক চার্জে চার্জিত করতে বলে আমরা যেই আহিত বস্তুটা নিব সেটা হচ্ছে ধনাত্মক নিব, আর যদি ধনাত্মক চার্জে চার্জিত করতে বলে যে আহিত বস্তু নিব সেটা ঋণাত্মক নিব। কিভাবে দেখেন, একই রকম আমরা এগুলো সব মাইনাস নিয়ে নিলাম, মাইনাস 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 মাইনাস, তাহলে একই রকম আছে, এখানে কি আসবে, এগুলো সব কি মাইনাস মাইনাস, তাহলে এখানে আসবে কি প্লাস, আর এগুলো হয়ে যাবে কি মাইনাস, একই রকম। তাহলে এখানে যে আমরা ভূমির সাথে স্পর্শ করব তখন এই মাইনাসগুলো চলে আসবে ভূমিতে, অবশ্যই থাকবে কি প্লাস, তাহলে এগুলো হয়ে যাবে হচ্ছে প্লাস, তখন বস্তুটা হবে ধনাত্মক চার্জে চার্জে চালিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে তড়িতাবেশ। আশা করি বুঝতে পেরেছেন। তড়িতাবেশের সংজ্ঞা আরেকবার দিয়ে দিচ্ছি যে একটি অনাহিত বস্তু, এটা কি অনাহিত বস্তুকে আহিত বস্তুর পাশে নিয়ে এসে স্পর্শ না করিয়ে এই অনাহিত বস্তুকে, এটা কি এখন আহিত, এই আহিত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলে হচ্ছে তড়িতাবেশ। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আপনাদের উচিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেওয়া। চলে যাব কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র আমি এমনভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখেন আমি মনে করি, আশা করি আপনাদের কোনো বই গাইড কিচ্ছু লাগবে না, শুধু জাস্ট এটি একটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই যে কুলম্বের সূত্র আপনাদের খুব ভালোভাবে মাথায় ঢুকবে আর কখনো সমস্যা হবে না। তো কুলম্বের সূত্র আপনারা যারা এর আগে নিউটনের সূত্রটা দেখেছেন তাদের জন্য কুলম্বের সূত্রটা একেবারে পানির মতো লাগবে। আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজ পর আবার ফিরে আসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে দ্বিতীয় টপিক ছিল কুলম্বের সূত্র, সেটি নিয়ে আবার কথা বলতে চাচ্ছি। তো কুলম্বের সূত্রটি হচ্ছে এরকম যে দুটি চার্জিত বস্তুকে আমরা যদি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যেটি নিব, দেখেন এখানে যদি আমরা দুটি আধান নিই, এটাকে আমরা নিলাম হচ্ছে Q1 আর এটা নিলাম হচ্ছে Q2, এবং এই দুটির মধ্যবর্তী যেই দূরত্ব সেটা ধরে নিলাম হচ্ছে R। ছোট হাতের আরও নিতে পারি, ডিও নিতে পারি, এটা নিলে হলো আমরা আপাতত ডি নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, ডি নিলাম, দূরত্ব ডি। এখন এই যে দুটা বস্তু আমরা এখানে রেখেছি, তাহলে এটা একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করবে, এফ বলে। সেই বলটা হতে পারে বিকর্ষণ বল, হতে পারে আকর্ষণ বল। তাহলে সেই বিজ্ঞানী কুলম্ব বলেছে এই
যে আকর্ষণ বলটা হবে সেই আকর্ষণ বলটা হচ্ছে এখানে যে আধান ছিল আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তার মানে এখানে এফ সমানুপাতিক মানে বল সমানুপাতিক হচ্ছে Q1 ইন্টু Q2, যেহেতু গুণফলের সমানুপাতিক। এবং আরেকটা বলছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো এফ সমানুপাতিক 1/d²। ব্যস্তানুপাতিক মানে ভাগ আর দূরত্বের বর্গ মানে ডি এর উপর স্কোয়ার। সেক্ষেত্রে এই দুটি থেকে আমরা কি লিখতে পারি এফ সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই d²। এখন এই যদি সমানুপাতিক আমরা উঠাই দিই তাহলে এখানে একটা ধ্রুবক আসে c, তাহলে এখানে থাকে Q1 Q2 বাই d²। এটি হচ্ছে কুলম্বের যে আকর্ষণ সূত্র রয়েছে চার্জযুক্ত বস্তু, সেই সূত্র F সমান হচ্ছে c Q1 Q2 ডিভাইডেড বাই d²। এখন একটা বিষয় প্রশ্ন আসতে পারে যে এই সিটা আবার কি? সি হচ্ছে কিন্তু কুলম্বের ধ্রুবক বলা হয়। কুলম্বের ধ্রুবক শূন্য মাধ্যমে একটা মান আছে 9 ইন্টু 10⁹ নিউটন স্কোয়ার c-2। তার মানে এই মানটা হচ্ছে এরকম, আমি দেখান শূন্য মাধ্যমে এই সি এর মান 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার c-2। এটি হচ্ছে কুলম্বের ধ্রুবকের মান শূন্য মাধ্যমে। শিক্ষার্থীবৃন্দ, সূত্রটি আরেকবার বোঝাচ্ছি আপনাদের। কুলম্ব বলেছেন একটি নির্দিষ্ট মাধ্যমে যে দুটি চার্জযুক্ত বস্তুর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে সেটি এফ সমান হচ্ছে চার্জযুক্ত বস্তুদের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেই ক্ষেত্রে আমরা এফ সমান Q1 Q2 ডিভাইডেড বাই d² নিয়েছি। এখন এই সমানুপাতিক উঠে যে আমাদের এখানে সি এসেছে কুলম্বের ধ্রুবক, যার মান আমরা দিয়ে দিয়েছি। তাহলে এখন যদি দুটি বস্তুর আধান এবং দূরত্ব দেওয়া থাকে আমরা কি করতে পারবো? আকর্ষণ বলের মান বের করতে পারবো। এবং এই আকর্ষণ বলের মান কিসের উপর নির্ভর করে আপনারা একটু মনে রাখবেন। আকর্ষণ বলের মান হচ্ছে তিনটি বিষয়ের উপর নির্ভর করে। জাস্ট একটি হচ্ছে আধান দুটির পরিমাণ, এই Q1 Q2 এর পরিমাণ কিরকম আছে তার উপর নির্ভর করবে। আমি একটু দেখি বলি, আধান দুটির পরিমাণ, তার মানে আধানের পরিমাণের উপর নির্ভর করবে। এরপর আরেকটি নির্ভর করছে মধ্যবর্তী দূরত্ব আর প্রকৃতি। মধ্যবর্তী দূরত্ব এবং আধানদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করবে। তো এই তিনটা বিষয়ের উপর নির্ভর করবে কিন্তু এফ এর মান, সে নির্ভর করে আমাদের আকর্ষণ বলের মান পরিবর্তিত হবে। এখন আমরা একটা যদি অঙ্ক দিয়ে আপনার বিষয়টা ক্লিয়ার করে দিই, দেখেন যে এই সূত্রটা আমরা কিভাবে গাণিতিকভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এখান থেকে আমরা একটা প্রশ্ন নিচ্ছি। প্রশ্নটি হচ্ছে এরকম যে আপনার প্রশ্নটা হচ্ছে একটি 20 কুলম্ব এর আহিত বস্তুকে শূন্য স্থানে অপর একটি 50 কুলম্বে আহিত বস্তুকে 2 মিটার দূরে রাখা হলো, মধ্যবর্তী বল কত? তার মানে একটি বস্তু এখানে 20 কুলম্ব 20c, আর একটা বস্তু হচ্ছে 50 কুলম্ব 50c পরস্পর রাখা হয়েছে 2 মিটার দূরত্বে। তাহলে এফ সমান কত? এটা আমাদের প্রশ্নে বলেছে। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো প্রথম আধান Q1 সমান কত আছে? 20 কুলম্ব। এরপরে দ্বিতীয় আধান Q2 সমান কত আছে? 50 কুলম্ব। এরপরে দূরত্ব আছে আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব D সমান আছে 2 মিটার। তাহলে আমরা বের করব কি এফ সমান হচ্ছে কত? তাহলে এফ সমান আমরা জানি এফ সমান c ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কি d²। তাহলে আমরা এখানে c এর মান আমরা তখন বলেছিলাম না কত? c এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹9 ইন্টু 10⁹9 ইন্টু Q1 মানে হচ্ছে 20, Q2 মানে হচ্ছে 50, আর নিচে আছে 2, উপরে কি স্কোয়ার ছিল, সেক্ষেত্রে 2 এর উপর স্কোয়ার দিলাম। এটা ক্যালকুলেশন বললে যেটা হবে সেটা আমাদের এফ এর মান বের হবে। তো আমি ক্যালকুলেটর আপনারা ইউজ করবেন। তো ক্যালকুলেটর ইউজ করার পরে যে মানটা আসবে আমি সেটা লিখে দিচ্ছি আপনাদের। 2.25 ইন্টু 10⁻12 2.25 ইন্টু 10⁻12, আর বলের যে একক সেটি হচ্ছে নিউটন আপনারা দিয়ে দিবেন। এটি কিন্তু হচ্ছে
উত্তর। এটা থেকে আমরা কি বের করেছি? এফ এর মান বের করেছি। একরকম ভাবে যদি আকর্ষণ বল দেওয়া থাকে, যে কোনো একটি আধান দেওয়া থাকে, আরেকটি মান বের করা যাবে। কিন্তু সব আমরা ঐকিক বা বীজগণিতিক নিয়মে যাই বের করতে পারি, যে কোনো একটা রাশির মান বের করতে বললে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি প্রশ্ন এখান থেকে আপনাদের যেটি বোঝা উচিত, যেহেতু টপিক আছে মাত্র আমাদের দুটি, সেই ক্ষেত্রে শুধু জাস্ট এতটুকু দিয়ে কিন্তু একটা সৃজনশীল আমরা কি করতে পারি না, আশা করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের একটা বিষয় যেটা মনে রাখতে হবে, দেখেন সূত্রটা হচ্ছে আমাদের এটা ছিল না যে এফ সমান হচ্ছে সি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন এই সি কিন্তু সবসময় নির্দিষ্ট, জাস্ট এটা আমরা এখন আলোচনায় না নিয়ে আসি, যেহেতু সি সবসময় নির্দিষ্ট। তাহলে এফ সমান কি হলো? Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন যদি এমন হয় যে সব ঠিক আছে আর দূরত্ব দ্বিগুণ করে দেওয়া হয়েছে, সব ঠিক আছে, দূরত্ব দ্বিগুণ করে দেওয়া আছে, তাহলে আকর্ষণ বল কি পরিমাণ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? তাহলে চিন্তা করে দেখেন, দূরত্ব যদি দ্বিগুণ করি, যা আছে তাই তো আছে না, তাহলে আমাদের পরের একটি সূত্র আমরা এখানে লিখছি, দূরত্ব দ্বিগুণ করে Q1 Q2 যা আছে লিখলাম, তাহলে দূরত্ব দ্বিগুণ হয়ে গেল মানে 2D হয়ে গেল, তাহলে আমরা 2 স্কয়ার লিখলাম এখান থেকে। তাহলে আমাদের কি হলো? উপরে থাকলো Q1 Q2 আর 2 দিয়ে কত হবে? 4 আর ডি স্কয়ার থেকে গেল। তাহলে আমরা এই 4টা 1/4 রেখে দিতে পারি, Q1 Q2 বাই কি লিখতে পারি? ডি স্কয়ার লিখতে পারি। এটা সমান আবার কি লিখতে পারি? এটা সমান এফ লিখতে পারি না? দেখেন তো এফ এর মতো হয়ে গেল না? তাহলে 1/4 কিন্তু এটা এফ। তার মানে একটা বিষয় চিন্তা করেন, সাধারণভাবে যেভাবে ছিল প্রাথমিক অবস্থায় সেটি এফ সমান হচ্ছে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার আছে। এখন যদি দূরত্ব দ্বিগুণ করা হলো, 3 গুণ করা হলো অথবা হ্রাস করা হলো, সেই ক্ষেত্রে আমরা যত গুণ হ্রাস করা হবে, যত গুণ বৃদ্ধি করা হবে, সেই ডি এর মানটা সেটা বসাই দেবো। যেমন আমাদের দূরত্ব দ্বিগুণ, ডি কিন্তু ছিল, তাহলে দ্বিগুণ মানে কি? এখন 2D হয়ে গেল, সেক্ষেত্রে আমরা 2D বসাই দিচ্ছি। দিলে কি হলো? 2 এ 2 4 আর ডি এর উপরে স্কয়ার। তা আমরা বোঝানোর চেষ্টা করছি যে দ্বিগুণ করলে আকর্ষণ বলটা কি পরিমাণ বৃদ্ধি পাবে অথবা কি পরিমাণ হ্রাস পাবে। সেই ক্ষেত্রে আমরা দ্রুত দ্বিগুণ করার পরে 4d স্কয়ার হয়ে গেল না? এই 4টা আমরা সামনে নিয়ে চলে আসি, তাহলে 1/4 হয়। আর পাশে আমাদের এটা যদি রেখে দিই Q1 Q2 বাই ডি স্কয়ার হয়, Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, এটা কার মান ছিল? এফ এর মান বসাই দিছি। আর দ্রুত দ্বিগুণ করার পরে যে এফ হয়েছে সেটা আমরা প্রাইম দিয়ে প্রকাশ করলাম। হ্যাঁ, তাহলে এফ প্রাইম মানে নতুন যেই আকর্ষণ বল হয়েছে, আকর্ষণ হয়েছে, সেটা সমান হচ্ছে কি? আগের যে আকর্ষণ ছিল কি? সেটা 4/1 তার মানে কি? আকর্ষণ বল কমে গেছে। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে দূরত্ব দ্বিগুণ করলে অথবা বাড়ালে আকর্ষণ বল কি হবে? হ্রাস পাবে, এবং দূরত্ব কমায় দিলে আকর্ষণ বল বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছেন। এই পরবর্তী কোনো ক্লাসে বা ভিডিওতে আমি এখান থেকে সৃজনশীল কি পরিভাবে আসবে সেই সৃজনশীল আলোচনা করব। সেই সৃজনশীলগুলো পেতে হলে, বোর্ড প্রশ্নগুলো পেতে হলে অবশ্যই আপনাদের চ্যানেলের সাথে থাকতে হবে। চ্যানেলের সাথে থাকতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ ইসলাম কবির এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।